বিশ্ব ব্যাংককে চলমান সংস্কার, বিচার আর নির্বাচনী অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। পৃথক বৈঠকে এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও এর সহায়তা কামনা। ডব্লিউটিও রিফর্ম আমরা চাচ্ছি। ডব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন। ডব্লিউটিওর উনি সাপোর্ট চেয়েছেন। যোগাযোগ স্বল্পতার কারণে বিমানবন্দরে হামলার শিকার এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকারের বিবৃতি। রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা প্রশ্নে নিশ্চুপ প্রেস সচিব। যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বানে শুরু জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। অকার্যকর সংস্থা আখ্যা ট্রাম্পের। গাজার পাশে দাঁড়ানোর তাগিদ দিলেন এরদোগান। ইসি কর্মকর্তাদের লাগাতার বিদেশ সফর চললেও গতি নেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে। দ্রুত সক্ষমতা বাড়ানোর তাগিদ। আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে, যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব। ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। এই যে আমাদের যে এমবাসিগুলো আছে, হাই কমিশনগুলো আছে সারা দুনিয়াতে, এই সমস্ত জায়গাতেই ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম, তারা কীভাবে দামি ভোটার আয়োজন করতে হবে। অপরিকল্পিত উন্নয়নে বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল। নির্বিচার জলজ প্রাণী আহরণে, নষ্ট জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দরকার সমন্বিত উদ্যোগ। কেন্দ্রীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রশাসক টিম বসছে। দুর্বল ৫ ব্যাংকে এগিয়ে নেবে একীভূতকরণ কার্যক্রম। আমানতকারীদের অর্থ ফেরতের সময় নির্ধারণের পরামর্শ। সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকের, তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে। তাকে বলতে হবে আমি কাস্টমার কনফিডেন্স রেস্টোর করার জন্য কতদিনের মধ্যে কাস্টমার তার টাকা ফেরত পাবে। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বাংলাদেশে চলমান বিচার সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চেয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জবাবে অগ্রগতির পাশাপাশি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানিয়ে আন্তর্জাতিক এই দাতা সংস্থাকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া স্বপ্রণোত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এসব কথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্ট। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেজন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করল বাংলাদেশ, যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনূস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে, একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে জোরদার বিষয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনূস। ফলে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফরটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যোগাযোগ স্বল্পতার কারণে মির্জা ফখরুল সহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিকরা বিমানবন্দরে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবারের বিবৃতিতে এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দাবি, ডক্টর ইউনূসের সাথে প্রোটোকল নিয়ে তাদের বের হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। সেই সুযোগে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। তবে আমন্ত্রিত রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর দেননি প্রেস সচিব। নিউ ইয়র্ক থেকে বাকিটা জানাবেন মাহফুজ মিশু। নিউ ইয়র্ক সময় সোমবার বিকেল ৩টার পর জন এফ কেনেডি বিমানবন্দরে নেমেছিলেন প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীরা। প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বেরিয়ে যান নির্বিঘ্নেই। বিপদে পড়েন আমন্ত্রিত রাজনীতিবিদরা। ইমিগ্রেশন শেষ করতে বাড়তি সময় লাগে কারো কারো। বের হওয়ার সময় এক পর্যায়ে ডিম ছুঁড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। ছিল অকথ্য গালিগালাজও। এই ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সরকার। তবে রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি এখনো। আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি। আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়ব। পরে এক গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সফরে আসা 5 রাজনীতিক। বিষয়টি খুব স্বাভাবিক কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রস্তুতি মাফিক অনেক কিছুই হয়নি। যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতেছিল। আরো সপ্তাহখানেক নিউ ইয়র্কে থাকছেন এই রাজনীতিকরা। পরের দিনগুলোতে তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি সরকারের। সোমবার বিমানবন্দর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উদ্বেগ বেড়েছে সফরে আসা রাজনীতিকদের মধ্যে। এমনকি এই ঘটনা আলোড়ন তুলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও। যদিও সরকার বলছে সফরে আসা সব সদস্যের জন্যই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং তাদের আশ্বাস, আগামী 1 সপ্তাহ এ ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, হোটেল গ্র্যান্ড হায়াত, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার লিখিত বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। পালন করা হয়েছে নানা প্রতিবাদ কর্মসূচি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের উপর। নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা। সেই সাথে জন এফকে বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব প্রস্তুতি নিয়েছিল বলেও জানানো হয়। তবে শেষ মুহূর্তের ভিসা সংক্রান্ত জটিলতায় প্রতিনিধি দলটিকে ভিভিআইপি গেটের পরিবর্তে বিকল্প পথে বিমানবন্দর থেকে বের হতে হয়।
ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিকেলে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি তো তীব্র নিন্দা জানাই। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদেক কাইম। আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন্ড বাংলাদেশের দিকে নিয়ে যাব, যেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসরের জায়গা হবে না। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য রেড জুলাই সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় ডিম ছুড়ে মারা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে। আক্তার ভাইয়ের গায়ে ডিম মারা হয়েছে এবং আমাদের যারা আপুর সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আওয়ামী ধর্মাবলম্বীদের যে মহিলা পয়গম্বর আছে শেখ হাসিনা, তার মুখাভাবে আমি একটি ডিম নিক্ষেপ করার জন্য এসেছি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে আক্তার হোসেন নিউ ইয়র্কে গিয়েছে এবং সেখানে গিয়ে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীর হাতে ডিম নিক্ষেপের শিকার হয়েছে। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এক বিবৃতিতে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রথম দিনে সংস্থাটিকে অকার্যকর আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটি ব্যর্থ, এমন মন্তব্য তার। অন্যদিকে অধিবেশনে দেয়া ভাষণে গাজাবাসী দুর্ভোগের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। অধিবেশনের সূচনা বক্তব্যে ক্ষোভ জানান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেন, বিশৃঙ্খলা ও দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। মাহফুজ মিশর রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের ৮০ বছর এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য শান্তি, উন্নয়ন ও মানবাধিকার। অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের নেতাদের সাথে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবত এবার গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় জাতিসংঘের উপর চাপান ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি ৭টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। আসে স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গ। এ নিয়ে আগের অবস্থানে অটুট মার্কিন প্রেসিডেন্ট। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। ৭ অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এদিকে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান। নীরবতা ভেঙে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানান তিনি। গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা। সবই ৭ অক্টোবরের ঘটনার অজুহাতে চালানো হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং মানবিক সাহায্য বাধা ছাড়াই প্রবেশ করতে দিতে হবে। নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের শাস্তি।
এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় 150 দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা। স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো সামাজিক ইস্যুতে জাতিসংঘের সফলতা ঈর্ষণীয়, কিন্তু গেল 8 দশকে বহুজাতিক এই সংস্থাটি বিশ্ব শান্তি রক্ষায় কতখানি সফল হয়েছে সেই প্রশ্ন তোলাই যায়। খোদ মার্কিন প্রেসিডেন্ট যে প্রশ্ন উত্থাপন করেছেন তার বিপরীত প্রশ্ন হচ্ছে, এই যে জাতিসংঘ এত বছরেও সফল হতে পারল না শান্তি প্রতিষ্ঠায়, তার নেপথ্যে দায়ী কারা? সম্ভবত সেসব নিয়ে আলোচনা হবে সপ্তাহের বাকি অংশ জুড়ে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসীদের ভোটার বানাতে লাগাতার বিদেশ সফর চলছে নির্বাচন কমিশন কর্মকর্তাদের। তবে সবচেয়ে বেশি প্রবাসী থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের আগ্রহ কম, বরং ইতালি, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলোর দিকেই নজর। নিবন্ধন চালু হওয়া দেশগুলোর দিকেও নেই দৃষ্টি। ফলে প্রবাসী ভোটার নিবন্ধনে অগ্রগতি নগণ্য। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি না এলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন। ইসির সিনিয়র সচিব জানান, প্রয়োজনীয়তা মাথায় নিয়ে বিদেশ সফরে যায় কমিশন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখতে পারছেন না প্রবাসীরা। দাবি ওঠে দেশের 12 কোটি ভোটারের পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্তির। সরকারি হিসেবে প্রবাসে থাকেন 1,40,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ, যাদের একটা বড় অংশই ভোটার হতে পাননি এনআইডি। সৌদি আরবে থাকেন সবচেয়ে বেশি 40,49,000 প্রবাসী। 2023 সালে রিয়াদ ও জেদ্দায় ভোটার নিবন্ধন চালু করে আগের কমিশন। 2 বছরে এনআইডি পেয়েছেন মাত্র 659 জন। 5-6 বছর ধরে আমার ভোটার আইডি হারানোর কাছে পাইনি। আমি হলাম সৌদি আরব প্রবাসী, এখানে যে ভোটার হওয়া যায় আমি তো জানি না। প্রায় সৌদি আরবে 20 বছরের মতন আছে। আমার এখন আইডি কার্ড হয়নি। এখন আমি শুনলাম সৌদি আরব রিয়াদে নাকি আইডি কার্ড হইতেছে। আমি সৌদি আরব আছি 4 বছর, আর এখানে ভোটার হইতাছে আমি এখনো জানি না। আমি এখানে এসেছি 9 বছর হয়েছে। আমার শুনেছি বাংলাদেশ এম্বাসিতে আইডি কার্ড দেয়, কিন্তু কাজের জন্য আমি যাইতে পারি নাই। এখন আমার আইডি কার্ড প্রয়োজন। মধ্যপ্রাচ্য ও আশপাশে আরও কয়েকটি দেশে 2023 সালে নিবন্ধন চালু হয়। সবখানেই ভোটার হওয়ার হার নগণ্য। মালয়েশিয়ায় 319, কাতারে 394 আর কুয়েতে 211 জন এনআইডি পেয়েছেন। অন্যদিকে এখনও কার্যক্রম শুরু হয়নি মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইনে। 2 দেশে প্রবাসী থাকেন প্রায় 8.5 লাখ। প্রবাসী অধ্যুষিত মধ্যপ্রাচ্য বাদ দিয়ে অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি সহ উন্নত দেশে বেশি নজর নতুন কমিশনের। যদিও এসব দেশে প্রবাসীর সংখ্যা মধ্যপ্রাচ্যের তুলনায় অনেক কম। ভোটার কার্যক্রম তদারকি ও এনআইডি বিতরণ উদ্বোধন করতে সিইসি এএমএম নাসির উদ্দিন গিয়েছিলেন 10 দিনের কানাডা সফরে। এর আগে গত এপ্রিলে কানাডায় যান ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার কদিন আগেই শেষ করে এসেছেন মালয়েশিয়া সফর। ইসি সচিব আখতার আহমেদ 5 দিনের সফর করেছেন জাপানে। এছাড়া এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম 7 দিন অস্ট্রেলিয়া ও 2 দিনের জন্য সিঙ্গাপুর সফর করেছেন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অক্টোবরে যাচ্ছেন সুইডেনে। আমাদের দেশি সরকারি কর্মকর্তাদের একটা টেন্ডেন্সি আছে কথায় কথায় বাইরে যাওয়ার, কারণ খরচে তো সরকার যান বেড়ানোর জন্য, উন্নত বিশ্বটা ভালো, কারণ খরচ তো সরকারই দিচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যবাসী প্রবাসীদের ইগনোর করার কোনো সুযোগ নাই। যেটা ওনারা পাবেন সেইটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। পাশ্চাত্যে আপনারা দেখবেন অনেক পরিবার আছে যাদের হয়তো বাবা মা কেউ দেশে নাই, এদের কিন্তু দেশের আসার ফ্রিকোয়েন্সিটা কমে যায়। সো মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসীরা আসেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী ভোটার সংখ্যার আধিক্য যেখানে সেখানেই সক্ষমতা বাড়ানো জরুরি। কেননা কানাডা, জাপানের মতো দেশগুলোর চেয়ে প্রবাসী ভোটার অনেক বেশি মধ্যপ্রাচ্যে। ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। এই যে আমাদের যে এমবেসিগুলো আছে, হাই কমিশনগুলো আছে সারা দুনিয়াতে, এই সমস্ত জায়গাতেই ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম। তারা কীভাবে দামি ভোটার আয়োজন করতে হবে। মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের শিক্ষাগত যোগ্যতা আমি যদি যারা কানাডা, আমেরিকা, জাপানে থাকে তাদের সে অনেক কম। কাজে তাদেরকে এটা বোঝাতেও কিন্তু সময় লাগবে। এগুলো মধ্যপ্রাচ্যেও করতে হবে, নাহলে যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক ভোটার তো মধ্যপ্রাচ্যে আছে, নাহলে এরা কিন্তু ভোটদানে তখন ব্যর্থ হবে। এখন পর্যন্ত এই নগণ্য পরিমাণ এনআইডি প্রদান সম্পন্ন করেই সন্তুষ্ট নির্বাচন কমিশন। ইসির দাবি, মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসীর ভোটার নিবন্ধন আগেই হয়ে গেছে।
আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে, যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব। আর আমাদের দূতাবাসগুলো তো আছেনই, তারা এই ব্যাপারে আমাদের প্রতিনিধি হিসেবে তো কাজ করছেন, বরং মোটামুটিভাবে আমরা যতটুকু না গেলে নয় সেটুকুর ভিতরে সীমিত থাকতে চাই। প্রবাসীদের অভিযোগ, একদিকে ইসির তদারকির অভাব, অন্যদিকে দূতাবাসের অসহযোগিতা নিবন্ধন কার্যক্রমে ধীর গতির মূল কারণ। তাই বিদেশ ভ্রমণের চেয়ে এনআইডি প্রক্রিয়ার জটিলতা দূর করার দাবি তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল। অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা, নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ। বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তীর্ণ জলরাশির মাঝে সবুজের আলপনা, শরতের আকাশে ভাসছে মেঘের ভেলা। স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল, যা বর্ষায় পানিতে থাকে টইটম্বুর, স্থায়িত্ব থাকে কয়েক মাস। বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ ধরে জীবিকা চলে সিরাজগঞ্জেরই ৩ উপজেলার প্রায় ১০,০০০ জেলে পরিবারের। তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা সহ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতি। ট্যাংরা, গুছি, সাইতেন, শৈল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোধে, এখানেই নৌকা বোধে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই। সারাদিন ঘুরেও ২-৪টা ৫টা এরকম, মানে খুব কম, মানে এখন জীবন চালানোই কঠিন, এরকম ভাবে মাছ পাই। রিং জাল, তারপরে দোয়াজ, এইগুলো দিয়ে মাছ মারিয়ে সাফ করে হালায়। প্রশাসনের জন্য কোনো কিছু কয় না। কাঙ্ক্ষিত মাছ না মেলায় পেশা বদলাচ্ছেন জেলেরা। অনেকেই নির্বিচারে শামুক, ঝিনুক, কাঁকড়া ধরে বিক্রি করছেন, যা ব্যবহার হচ্ছে মাছ ও হাঁসের খাবার হিসেবে। প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। এখন দেখা গেছে এক নৌকা শামুক মারলে ৩,০০০-৪,০০০ টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তাই বিধায় মানুষ শামুক মারে। মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিছি। সবাই ধরেন যে এই যে ছোট ছোট নৌকালে আমরা সবাই সারা রাত শামুক মারি। নানা স্থাপনা নির্মাণ আর পলি জমে দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। তার উপর নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা ও নির্বিচারে জলজ প্রাণী আহরণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। শামুক একদিকে যেমন এটা পানি পরিষ্কার করে, আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয়, যার ফলে দেখা যায় যে মাটি ভালো থাকে, ফসল ভালো হয়। আর শামুক এভাবে ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে। চলন বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে। বিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। চলন বিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে, তার মধ্যে শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়। এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না, সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। শামুক, ঝিনুক বাণিজ্যিক হারে এইসব এলাকা থেকে উত্তোলন করা হয়, তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। শিগগিরই প্রশাসক বসানো হবে একীভূত হওয়ার তালিকায় থাকা শরীয় ভিত্তিক 5 ব্যাংকে। দায়িত্ব পাবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং পরিচালক পদ মর্যাদার কর্মকর্তারা। সহযোগী হিসেবে থাকবেন আরও 4 জন, তারা একীভূতকরণ কার্যক্রম নিয়ে নেবেন। এর আগেই আমানতকারীদের অর্থ ফেরতের সময় ঠিক করে দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। শরিয়া ভিত্তিক দুর্বল 5টি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে আগেই। এরই মধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরই অংশ হিসেবে সিদ্ধান্ত হয় এসব ব্যাংকে প্রশাসক বসানোর। প্রতিটি ব্যাংকে থাকবে 5 সদস্যের একটি প্রশাসক দল, যারা কাজ করবেন ব্যাংকের বর্তমান পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে। প্রশাসক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। প্রতিটি ব্যাংকেই একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে। এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে
আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকের, তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসক বসানোর আগে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে, নেওয়া হচ্ছে অংশীজনের মতামত। সব প্রক্রিয়া শেষ করে স্বল্প সময়ের মধ্যেই প্রশাসক বসানোর বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন মুখপাত্র। এই ধরনের পদক্ষেপ যেহেতু বাংলাদেশের ইতিহাসে প্রথম, অতএব এইটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই কর্মকাণ্ড হোঁচট না খায়, জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখে তারপর এগোচ্ছি। এদিকে দুর্বল ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে আমানতকারীরা কতদিনের মধ্যে অর্থ ফেরত পাবেন তাও পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তারা। তার টাকা সঞ্চয়, সেই টাকাটা সে ফেরত পাচ্ছে না, এইটাই হলো সবচেয়ে বড় কাজ। তাকে বলতে হবে আমি কাস্টমার কনফিডেন্স রেস্টোর করার জন্য কতদিনের মধ্যে কাস্টমার তার টাকা ফেরত পাবে, এইটা হলো মোদ্দা কথা। সেকেন্ড, স্টাফদের কথাও চিন্তা করতে হবে। মার্জার হয়ে যাওয়ার পরে বলে যে আমি 10,000 লোক কমায় দিলাম, 1,000 লোক কমায় দিলাম, তখন কী হবে? সেগুলো একটা অথরিটিস আগের থেকে প্ল্যানে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থেই ব্যাংক একীভূত করা হচ্ছে, তাই তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবাই আমানতের অর্থ ফেরত পাবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চারদিকে বাজছে দেবী দুর্গার আগমনের ধ্বনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আয়োজন প্রায় শেষ দিকে। বিভিন্ন জেলায় ব্যস্ত প্রতিমা শিল্পীরা। সবার প্রত্যাশা উৎসব মুখর পরিবেশেই পালিত হবে পূজা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। প্রতিমা শিল্পীদের এই ব্যস্ততা অনেকটা শেষের দিকে। এখন চলছে রং তুলির আঁচড়, সাজসজ্জার কাজও চলছে জোরে সোরে। রাজবাড়িতে এবার 440টি মণ্ডপে নেওয়া হয়েছে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি। পূজা ঘিরে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই পূজাটা আসলে ধর্ম আমাদের থাকলেও এটি একটি উৎসব, সবাই পালন করে এবং সবাই সহযোগিতা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যান্য জেলার তুলনায় আমাদের রাজবাড়ী সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট। বিকেল এবং রাতটাকে কেন্দ্র করে আমাদের ট্রাফিক ডিপ্লয়মেন্ট আমরা বেশি করার জন্য একটি প্ল্যান প্রোগ্রাম করেছি এবং এটা ইতিমধ্যেই কার্যকর হয়ে যাচ্ছে, আর শহরেও আমরা এটা বৃদ্ধি করব। দুর্গাপূজার জমজমাট আয়োজন চলছে মৌলভীবাজারে। মণ্ডপে মণ্ডপে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ। গ্রাম বাংলার অনাড়ম্বর আয়োজনে ফুটে উঠেছে প্রকৃতি প্রাণের মেলবন্ধন, যা উৎসবে এনে দিয়েছে ভিন্ন আবহ। নির্বিঘ্নে আনন্দ উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনো কমতি নেই আইন শৃঙ্খলা বাহিনীর। শৃঙ্খলাজনিত কোনো ব্যত্যয় যেন না ঘটে সেগুলো আমরা ইতিমধ্যেই কালেক্ট করেছি। সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মণ্ডপে চলছে আগাম দুর্গাপূজা। দেবীপুরাণ চণ্ডী অনুযায়ী দশভুজা দুর্গার 9টি রূপের কাঠামো তৈরি করে আয়োজিত হয় 9 দিনের ব্যতিক্রমী এই পূজা। দুর্গাপূজা শুধুই উৎসব নয়, এ যেন ভক্ত অনুরাগীদের মনের আশা পূরণের বিশেষ সুযোগ। কিছুদিনের মধ্যেই কৈলাস থেকে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী দুর্গা। মাটির প্রতিমায় হবে যেন প্রাণের সঞ্চার। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ভারতের কারাগারে বন্দী ভোলার 19 ছেলে। গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সে দেশের সীমান্তে প্রবেশ করায় এই শাস্তি। পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, কবে ফিরবে তাও জানেন না স্বজনরা। অবশ্য দ্রুত জেলেদের ফিরে আনার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। কথা ছিল বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে দ্রুতই ফিরবেন বাড়িতে, আর মেয়েদের কথা দিয়ে গেছেন ফিরে এসে দুর্গাপূজার জন্য নতুন জামা কাপড় কিনে দেয়ার। তবে এখন শুধু বাবার ছবি দেখিয়েই ছোট 2 অবুঝ মেয়েকে ভুলিয়ে রাখার চেষ্টা মায়ের। পূজার বাকি মাত্র কয়েকদিন, এখনো বাড়ি ফেরেনি ভোলা সদরের কোড়ালিয়া গ্রামের বাজার খোলা এলাকার জেলে রাজীব চন্দ্র দাস। স্বামীর আয়ে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটত পরিবারের। এখন 2 সন্তান নিয়ে দিশেহারা কল্পনা রানী দাস। শুধু রাজীবই নয়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির ফিরে আসার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ দিঘলদি ইউনিয়নের 19 জেলে পরিবার।
বাবা না আসলে আর আমি পূজা করতে যেতে পারবো না। খাদ্যের জন্য বসে থাকে আমার বাবা, আমার লেগে খাবার আনবো। আমার বাবা কই, আমার বাবাকে এমন করে দুটো মেয়ে কান্না করে। ভুক্তভোগী স্বজনরা জানান দীর্ঘদিন পর সাগরে ইলিশ ধরা পড়ছে এমন সংবাদে গত 5 সেপ্টেম্বর শফিজল ব্যাপারী মাঝির নেতৃত্বে ফিশিং বোট নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান 19 জন। 12 তারিখের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্বজনদের সাথে। পরে 16 সেপ্টেম্বর ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় বাড়ি ফেরার সময় সাগরের ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেন তারা। এ সময় বিএসএফ তাদের আটক করে কোস্টাল থানা পুলিশের কাছে তুলে দেয়। আমার স্বামী অনেক কষ্ট করে দিন করে এবারে স্বামী ট্রলার নামাইছে। 19 জন মানুষের বাংতি টাকা দিয়ে এবারে নিয়েছে। মোবাইলে দেখে এই সবাই চিন্তা ভাবনা করতে আসি, কান্নাকাটি করতে আসি, বুঝছেন আমরা কিভাবে খামু কিভাবে করবো। সরকারের কাছে একটু আপনার আমার ছেলে ওরা চাইয়ে দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান 19 জেলের পরিবারকে সহায়তা করেছে প্রশাসন। পাশাপাশি বন্দি জেলেদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তাদের পরিবার থানাতে জিডি করেছে, সেই জিডির আলোকে আমরা জিডিটাকে আমরা একটা ভিত্তি ধরে আমরা সরকারের মাধ্যমে ইন্ডিয়ান সরকারের সাথে আলোচনাপূর্বক তাদেরকে ফিরিয়ে আনার যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে। দ্রুত ভারতে বন্দি জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তাদের স্বজনরা। জারিন অর্নি, যমুনা নিউজ। সাতক্ষীরা সদর উপজেলায় জনগুরুত্বপূর্ণ 2টি ব্রিজ ধসে পড়েছে। এতে ভোগান্তিতে সড়কে চলাচলকারী কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। ছোটখাটো যানবাহন চললেও বন্ধ ভারী যানের যাতায়াত। খাল পারাপারের ব্রিজে ধস, তাই ঝুঁকি নিয়ে স্থানীয়দের এমন চলাচল এখন নিত্যদিনের চিত্র। সাতক্ষীরা সদরের বাঁশদাও থেকে রেউর বাজার সড়ক, পথিমধ্যে কয়েরবিল খালের উপরে থাকা ব্রিজটি ধসে পড়ে কয়েক মাস আগেই। এরপর থেকে ভোগান্তিতে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ। সন্ধ্যাবেলা হলে কেউ ভ্যানই পায় না, ইজি বাইক পায় না, তো মানুষজন খুব ভোগান্ত পাচ্ছে ব্রিজের জন্য। সদরের দক্ষিণ দিকে এল্লার চরে মরিচচাপ নদীর উপরে থাকা ব্রিজেরও এক পাশ ধসে গেছে। ঝুঁকি নিয়ে কোনো মতে ছোটখাটো যানবাহন চললেও বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানের চলাচল। পানি শরীরটিকে ধুই দিয়ে এখন মানে 2 সাইড খেয়ে গিয়ে 1 সাইড চলে গিয়ে দাঁড়িয়ে আমাদের খুব সমস্যা, চলাফেরা করা খুব আমরা কষ্ট পাচ্ছি। এমন পরিস্থিতির জন্য অপরিকল্পিতভাবে সেতু নির্মাণকে দায়ী করছেন চলাচলকারীরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি তাদের। অপরিকল্পিতভাবে এই যে ব্রিজ করার কারণে যখন খাল খনন হয়েছে 2 সাইডে বেশি হওয়ার কারণে এই যে ব্রিজ পানির স্রোতে চলে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা চলছে। বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা জানালেন উপজেলা প্রকৌশলী। সম্প্রতি নদী বা খালগুলো খননের ফলে এই ব্রিজগুলো আসলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ব্রিজগুলো ডিপিপিভুক্ত করার জন্য প্রস্তাবও পাঠানো হয়েছে। ডিপিপি অনুমোদিত হলে ব্রিজের কাজগুলো আশা করা যায় শুরু করা যাবে। সমস্যার সমাধানে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই সাধারণ মানুষ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বিশ্ব নেতাদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা বিরাজ করছে নিউ ইয়র্কে। ফিলিস্তিন ইস্যু প্রভাবশালী ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের মৃত্যুতে আরও কঠোর নিরাপত্তা বলে। অস্ত্রের পাশাপাশি ড্রোন, নৌযান, এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়েও অতর্কিত হামলা ঠেকাতে প্রস্তুত নিরাপত্তা বাহিনী। জরুরি প্রয়োজনে রাখা হয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থাও। চলছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর, জাতিসংঘের সাধারণ অধিবেশন। তাই নিরাপত্তার এই কড়াকড়ি নিউ ইয়র্ক জুড়ে। মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শঙ্কার মধ্যেই গুলি করে হত্যা করা হয় আলোচিত ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে। ফলে সর্বোচ্চ সতর্কতায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট নেওয়া হয়েছে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের নিয়মিত বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সোয়াট সদস্যদের। সতর্ক অবস্থানে রয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। বিভিন্ন স্থানে টহল চালাচ্ছে ডগ স্কোয়াডের সদস্যরা। যে কোনো অতর্কিত হামলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ড্রোন। এমনকি জাতিসংঘের সদর দফতরের পাশে ইস্ট রিভার এলাকায় থাকবে পুলিশের টহল নৌযান। এদিকে নিউ ইয়র্কের একটি বিশাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক ভেঙে দিয়েছে সিক্রেট সার্ভিস। তদন্তে জানা গেছে সাধারণ অধিবেশনের সভায় সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছিল এ নেটওয়ার্ক। জব্দ করা হয়েছে 300টিরও বেশি সার্ভারের 10,000-এরও বেশি সিম কার্ড।
নিরাপত্তার জন্য জাতিসংঘের সদর দফতর এবং এর আশেপাশের এলাকাগুলোয় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে জনসাধারণ এবং যান চলাচলও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রাতভর বর্ষণের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কলকাতার বন্যা পরিস্থিতি। পানি নামতে শুরু করেছে শহরের বিভিন্ন স্থান থেকে, তবে এখনও জলাবদ্ধতা রয়েছে দমদম, সিথি, বরানগর, বেলঘুরিয়া সহ বেশ কিছু জায়গায়। এদিকে মাত্র একদিনের দুর্যোগে প্রাণহানি বেড়েছে 10 জনে, এদের মধ্যে 9 জনেরই মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্টে। মঙ্গলবার 40 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখে কলকাতা। মাত্র 6 ঘন্টায় রেকর্ড করা হয় 251.4 মিলিমিটার বৃষ্টিপাত, যাতে ব্যাপক ভোগান্তিতে পড়ে জনজীবন। পুজোর